গ্রামের নাম পাহাড়পুর। সেই গ্রামে বাস করত সুরেশ আর রমেশ, দুই ভাই। তারা ছিল যেমন স্বার্থপর তেমনি অর্থলোভী। এরপর একদিন গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এইদিকে একটু তাড়াতাড়ি এসো, অনেক কথা আছে। আজ আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। সকাল সকাল কি এমন খুশির খবর বয়ে আনলে যে তুমি পাগল হয়ে যাচ্ছ? জমিদারের আমাদের পূর্ব দিকের জমিটা খুব পছন্দ হয়েছে, বিনিময়ে 20,000 স্বর্ণ মুদ্রা দেবে। এই বুড়ি, তুই কি সারাদিন ঘুমাবি? এবার তো ওঠ আর আমাকে উদ্ধার কর। বয়সের ভারে মৃত্যু শয্যায় পড়ে থাকা মা সুরেশের সব কথা চুপ করে শুনল ও তাকে জানালো সে বেঁচে থাকতে কোনোভাবেই সে জমি বেচতে দেবে না। তার দুই চোখ জলে ভরে এলো। শুধু সময়ের অপেক্ষা, প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করা। বৃদ্ধ মানুষ তার শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়ার আগে সে নিজের মরণ কামনা করতে করতে হায় বলল, ঈশ্বর, এমন দিন দেখার জন্য আমাকে কেন বাঁচিয়ে রাখলে? এমন সন্তান কেন দিলে আমাকে? তার থেকে ভালো আমাকে মৃত্যু দিতে। এইদিকে নরেশের স্ত্রী বাইরে থেকে তাদের সব কথা শুনল। রাতে যখন নরেশ বাড়ি ফিরল তখন সব ঘটনা নরেশকে সে জানালো। তোমার এত ফিরতে দেরি হলো, আর এদিকে সারাদিনে কত না কাণ্ড ঘটে গেল। তাড়াতাড়ি ঘরে চলো, সব খুলে বলছি। তোমার দাদা পূর্ব দিকের জমিটা একা বাগিয়ে নিতে চলেছে, সে খবর কি রাখো? আমি নিজে শুনেছি। আজ যখন তোমার দাদা বলছি। জানি, আমারও কানে এসেছে। জমিদার বাবু আমাদের ওই জমিতে প্রাসাদ বানাবে। কাল সকালে একটা ব্যবস্থা করব। বুড়ির দেশি মুরগি খুব পছন্দ। ভালো মন্দ গিলিয়ে যদি বুড়িকে বাগে আনা যায় তাহলে পুরো সম্পত্তিটাই আমার। মা, তোমার জন্য দেশি মুরগি এনেছি, তোমার খুব প্রিয় খাবার। আর শোনো, তোমাকে ভালো ডাক্তার দেখাবো, সে কথা বলেও এসেছি। দাদা, দাদা তুই বাইরে আয়, তোর সাথে কথা আছে। সুরেশ দুপুরে শুয়ে ঘুমাচ্ছিল, এমন সময় নরেশের ডাকে তার ঘুম ভাঙল। তা কি মনে করে তোর আশা হলো? তোকে বলতে এলাম, মাকে আমি নিয়ে যাব। কিসের জন্য? কোথায় ছিলিস এতদিন? যা, চলে যা, দূর হ আমার বাড়ি থেকে। ঠিক আছে, আজ যাচ্ছি, কাল আসবো, মাকে নিয়ে যাব, কথাটা মনে রাখিস। এই বলে নরেশ বাড়ি চলে এলো। বুঝলে গিন্নি, যতদিন না মায়ের থেকে জমিটা হাতাচ্ছি তুমি একটু মায়ের বেশি বেশি খেয়াল রেখো। আমার কথা তুমি একটু মন দিয়ে শোনো। তুমি একটু জমিদার বাড়ি যাও, আসল খবরটা নিয়ে আসো। শুধু শুধু এত যত্ন করে কি লাভ? কথাটা মন্দ বলনি, আমি এই বেলায় বেরিয়ে পড়ি। এই কথা বলে নরেশ জমিদার বাড়ির দিকে রওনা দিল। নরেশ জমিদারের কাছে গিয়ে নিজের পরিচয় দিল ও প্রতিশ্রুতি দিল যে তার ভাগের অংশটা সে জমিদারকে দেবে, আর সে তার দাদার ভাগের অংশটা ও পেতে সাহায্য করবে। সবই বুঝলাম নরেশ, তবে ওই জমিটা না পেলে রাজা মশাই আমাকে চুলে চড়াবে। তার আগে আমি তোমাদের গর্দান নেব। আমি তো দিতে রাজি, তবে মনে হয় দাদা রাজি হবে না। আমার মাথার দামের থেকে তোমার দাদার মূল্য নিশ্চয় বেশি নয়, তাই ভালোই ভালোই রাজি করাও, নয়তো দুই ভাই মরার জন্য প্রস্তুত থেকো। বুঝলে গিন্নি, ভারী বিপদে পড়লাম। জমিটা না পেলে জমিদার বাবু গর্দান নেবে আমাদের দুই ভাইয়ের। তা তুমি এখন কি করবে? তোমার দাদা তো পুরো জমিটা একা ভাগ নেবে বলে ঠিক করেছে। মামার বাড়ির আবদার নাকি? যতই হোক ওই জমিটাতে আমারও সমান ভাগ, আর সেই ভাগ নিতে আমাকে যা যা করতে হবে করব। দেখ ভাই নরেশ, তুই চলে যা, এতদিন মায়ের দিকে ফিরেও তাকাসনি। আমি যা যত্নে রেখেছি মা পুরো জমিটা আমাকেই দেবে। তুই বাড়ি ফিরে যা, আর শোন, ওই জমির ভাগ তুই স্বপ্নেও পাবি না। ভাগ তো আমি নেবই, আর আজ মাকে নিয়ে যাব,
তারপর মা ঠিক করবে কে তার উপযুক্ত সন্তান। তুই মাকে নিয়ে আয়, গরুর গাড়ি নিয়ে এসেছে, ভালোই চলে যা, কোনোভাবে মাকে পাঠা। এর ফল তোকে ভুগতে হবে। একা জমিটা বাগাবি, আমি ও শেষ দেখে ছাড়ব। যাচ্ছি, তবে আমি 1 ইঞ্চিও জমি ছাড়ব না, কথাটা মনে রাখিস। শোনো গিন্নি, মন দিয়ে, আজ রাতে যখন দাদা বাড়ি যাবে, তুমি দাদাকে শুনিয়ে বলবে, কি গো, তোমাকে জমিদার নদীর ধারে যেতে বলল, তুমি কি ভুলে গেলে? তাড়াতাড়ি বের হও, তারপর আমি দেখছি কি করা যায়। মাঝি ঠিক করেছি, ওকে নদী পার করে একটা বন্ধুর বাড়ি আটকে রেখে দেব। জমিটা পেলেই তারপর ওকে। কি গো শুনলে? তোমাকে তো জমিদার সন্ধ্যায় নদীর পাড়ে যেতে বলেছিল, তাড়াতাড়ি বেরিয়ে যাও। নরেশ আগে থেকে জানতো যে এই কথা শুনে সুরেশ নদীর পাড়ে যাবে, আর সেই সুযোগটাই সে নেবে। নরেশের ফন্দি কাজে লেগে গেল। তারপর ঘটে গেল সেই ভয়ানক ঘটনা। আসবে তো, আজ ওর নিস্তার নেই। অনেক হয়েছে, আমার ভাগটা আমাকে দিলেই হতো, তাহলে অকালে মরতে হতো না ওকে। নরেশ নদীর পাশে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। এই দিকে সুরেশ আসছে না দেখে মনে মনে নানা চিন্তা করতে লাগলো। ওই তো দূরে কে আসছে এই দিকে, নিশ্চয় দাদা হবে। হ্যাঁ, এই দিকেই আসছে, বেশি সুযোগ দিলে হবে না, একবারেই বুকে কুড়ুল চালিয়ে দেব। আরে, কাউকে তো দেখছি না। এই সময় কি কারণে জমিদার নরেশকে ডেকে পাঠালো, তাও আবার নদীর পাড়ে? কিছুই তো বুঝতে পারছি না। সুরেশ নানা কথা ভাবতে লাগলো। সেই সময় নরেশ পিছন থেকে এসে বুকের মধ্যে নির্দয়ের মতো কুড়ুল চালিয়ে দিল। আর যতক্ষণ না সে নিশ্চিত হলো সুরেশ প্রাণহীন একটা নিথর শরীর মাত্র, ঠিক ততক্ষণ আঘাত করতে থাকলো। মাটিতে পড়ে সুরেশের শরীর থেকে লাল রক্ত স্রোতের মতো ভেসে নদীতে মিশে যেতে লাগলো। নিজের রক্তের ভাইয়ের প্রতি নরেশ একটুও মায়া দেখালো না। সম্পত্তির লোভে অন্ধ হয়ে এক ভাই অন্য ভাইয়ের প্রাণ কেড়ে নিল।